এবং ডক্টরদের সাথে আপনাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, আন্তরিক সম্পর্ক তৈরি হয়। তখন আপনারা আপনাদের সমস্যাগুলোকে জানাতে পাচ্ছেন এবং ডাক্তারবাবুরাও কিন্তু সেইভাবে আপনাদের একটা পার্মানেন্ট সলিউশন দেন। অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রপার ডায়াগনোসিস এবং তার সঙ্গে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটি সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। অবশ্যই, তার কারণ আমরা এই সময়টা বিশেষ করে একদম এখন তো শীতের মরশুমে একেবারে চুটিয়ে আমরা আনন্দ করছি এবং নানান বনভোজন পার্টি সব কিছুতে অ্যাটেন্ড করছি। এবং আপনি কি ভাবতে পেরেছেন এই যে আপনার শরীরের মধ্যে যে কোনো সময় হয়তো গ্যাস ফর্ম করছে, অ্যাসিডিটি, অম্বল, বুক জ্বালা সর্বক্ষণ লেগে রয়েছে এবং বিভিন্ন খাবার দাবারগুলো খেয়ে আপনি হয়তো কোনো কিছু মানে আনলিমিটেড খাওয়া দাওয়াও হয়ে যাচ্ছে কোনোভাবেই। তখন বাঙালি মানেই কিন্তু একটা ভোজন রসিক, হ্যাঁ, খাদ্য রসিক। তা সেই জায়গাটাকে কোনোভাবে আটকানো যায় না। খাদ্য আমাদের একটা প্রিয় জিনিস, বিভিন্ন রকমের স্পাইসি খাবার, স্পেশাল খাবার এইগুলো থাকে, সেগুলোকেই আপনি খেয়ে যাচ্ছেন এবং তারপরে আবার সেই ওষুধও খাচ্ছেন, সব কিছুই চলছে আপনাদের। কিন্তু এটা আপনার শরীরে কতটা খারাপ প্রভাব ফেলছে বা কোনোভাবে আপনি কি শরীরের মধ্যে একটা অসুস্থ ফিল করছেন বা পরে সেটা হচ্ছে, এইরকম সমস্যাগুলো চলতেই থাকবে। আমরা সেইভাবেই কিন্তু আজকে আমরা সাজিয়েছি যে আমাদের এই যে কোনোভাবে যদি অ্যাসিডিটি, বুক জ্বালা, গ্যাস, অম্বল লেগেই থাকে বা সমস্যা আসতে পারে বা সমস্যা এসে গেছে, তার থেকে আপনি কিভাবে প্রিভেন্ট করবেন, তার থেকে কিভাবে আপনি সেটা রোগটিকে প্রতিরোধ করবেন এবং যদি হয়ে থাকে সেটাও আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে ভালো থাকবেন, সব কিছু কিন্তু আজকে আমরা ডিটেলস জানতে পারবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আসুন আমরা জেনে নিই, তার কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনারা জানেন সেখানে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের কিন্তু পথ চলা এবং ভীষণভাবে তারা সাকসেসফুল আর ভীষণভাবে তারা যে কোনো রোগকে সুস্থ সবল সতেজ জীবন অবস্থায় ফিরিয়ে আনেন মানুষকে। আজকে কিন্তু আমাদের এই বিষয়টি থাকছে, টপিকটি গ্যাস, অম্বল, বুক জ্বালা। এবং আপনারা যদি সেইভাবে ভুগেন বা কোনো রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন আপনারা ফোন করতে পারেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এস ভাদুরী, ডক্টর এস ভাদুরী। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে অনুষ্ঠানটি করব, তার কারণ আমরা একদম একটা কিন্তু খুব সুন্দর একটা মানে জায়গায় রয়েছি, অর্থাৎ শীতের আনন্দ, শীতের মরশুম মানেই আমরা একটু আনলিমিটেড খাওয়া দাওয়া আমাদের হয়ে থাকে, যেটার কোনো মাপ থাকে না। যে কোনো স্পাইসি খাবার থেকে শুরু করে স্পেশাল খাবার, বিভিন্ন রকম খাদ্যগুলো আমরা ভোজন করি, কিন্তু সেটা আমরা কতটা হজম করতে পারছি, কতটা আমাদের শরীরে অ্যাবজর্ব হচ্ছে বা কতটা আমরা সেটাকে মানে গ্রহণ করে আমরা ভালো আছি, আমরা সেই বিষয়ে জানবো এবং যদি কোনো সমস্যায় পড়ি তার থেকেও কীভাবে প্রিভেনশন পাওয়া যাবে, আপনি সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের সুপরামর্শ দেবেন। প্রথম কথা আমি বলবো যে আমাদের যে খাদ্য খাবারগুলো আছে, একটা জিনিস যদি আমরা মাথায় রাখি, অনেকটা কিন্তু আমাদের পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। কি যে আমরা সাদা জিনিস দিয়ে যেসব খাবার তৈরি হয় আমরা সেগুলোকে প্রথমে অ্যাভয়েড করব। এবার সাদা জিনিস দিয়ে দেখবেন সবচেয়ে বেশি কিন্তু খাবার দাবার আমাদের তৈরি হয়। সাদা বলতে কি আমি বলবো যে ময়দা। দেখবেন আমরা বাড়িতে যখন রুটি খাই সেটা জেনারেলি আটার রুটি খাই, কিন্তু যখন আমরা বাইরে থেকে কোনো খাবার কিনে আনি দেখবেন সেখানে কিন্তু ময়দাটা দিয়েই বেশিরভাগ জিনিসগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন ধরুন আমি যদি আজকের দিনে বড়দিনের কথাও বলি, সেখানে যখন আপনি কেক বানাচ্ছেন সেখানে কিন্তু ময়দার প্রয়োগ হচ্ছে। তো এই ময়দার জিনিসটা আমরা যতটা কম খাবো ততটা কিন্তু আমাদের ভালো থাকবে শরীর। দ্বিতীয় আরেকটা জিনিস আছে সাদা, যেটা খুব হার্মফুল আমাদের শরীরের জন্য, কিন্তু আমরা খাই, সেটা হচ্ছে চিনি। এবার চিনিটা কিন্তু সাদা জিনিস, তো এই সাদা জিনিসটাকে যদি আমরা অ্যাভয়েড করি তাহলেও কিন্তু আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবো। তৃতীয় আরেকটা জিনিস হচ্ছে যে সাদা রঙের যেটা হচ্ছে আমরা যে চর্বি, মাখন জাতীয় খাবারগুলো যার মধ্যে মাখনের প্রয়োগ আছে, বা ধরুন বিভিন্ন ধরনের স্যাচুরেটেড ফ্যাট যেগুলো হয়, ঠিক আছে, সেগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি বা যেই খাবারের মধ্যে ওটা আছে সেগুলো যদি অ্যাভয়েড করি আমরা কিন্তু অনেক বেশি সুস্থ থাকবো। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর দিকে যদি আমরা নজর রাখি তাহলেই দেখবেন আমরা কিন্তু অনেক বেশি সুস্থ থাকছি। একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো সময় চেষ্টা করে দেখবেন একটা আটা নেবেন, তার একটা লেচি বানাবেন আর একটা ময়দার লেচি বানাবেন। এবার দুটো আলাদা আলাদা করে রেখে একটা জলের গরম মানে পাত্রের মধ্যে জল দিয়ে দুটোকেই ফেলে দেবেন। কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে আটাটা কিন্তু জলের মধ্যে গুলে যাবে, ঠিক আছে, কিন্তু ময়দাটা
যে যেমন শেপে ছিল ও কিন্তু ওরকমই থাকবে, ও দলা পাকিয়েই কিন্তু থাকবে। এই ক্রিয়াটা কিন্তু আমাদের শরীরের মধ্যেও হচ্ছে। ও কিন্তু ময়দা জিনিসটা ভালো মতো কিন্তু হজম হয় না আমাদের, কারণ ওটা যেহেতু রিফাইন্ড, ঠিক আছে। এর জন্যই আবার আমি যেটা সুগারের কথাও বললাম, আপনি দেখবেন যে সুগারটা যখনই আপনি বার্ন করবেন মানে পোড়াবেন, তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। বা আরেকটা সুন্দর এক্সাম্পল দিচ্ছি, আপনি যদি চিনি অনেক দিন ধরে কোথাও পাত্রে রাখেন, একটা কন্টেনারে রাখছেন কৌটোর মধ্যে, কোনো কারণে সেখানে অল্প একটু জল লেগে গেল, দেখবেন কিছুদিন পর ধরুন ওটা ব্যবহার করছেন না, ওটা যেই পাত্রটায় আছে তার যে যদি সেটা টিনের মুখ হয়, দেখবেন আস্তে আস্তে সেটা কিন্তু ক্ষয় হতে শুরু করছে এবং ওই চিনিটার মধ্যে থেকে একটা বাজে একটা দুর্গন্ধ বেরাবে, ঠিক আছে। এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে তার মধ্যে কেমিক্যাল রয়েছে, যেটা আমাদের শরীরে গেলেও ক্ষতি করছে। এরকম ছোট ছোট ব্যাপারগুলোর দিকে যদি আমরা নজর দিই, তাহলে কিন্তু আমরা পেটকে অনেক ভালো রাখতে পারবো। এবং পেটকে যদি ভালো রাখতে পারি, অটোমেটিক দেখবেন আমাদের বিভিন্ন যে রোগ হচ্ছে সেগুলোর থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। একদম। আমরা জানবো অনেক কিছুই, আজকে আমাদের বিশেষ আলোচনা চলবে। অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যা, বলুন। সমস্যা বলতে সমস্যাটা আমার বাবার। আচ্ছা আসলে ওনার একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা। আচ্ছা, কনস্টিপেশন। বয়স কত বাবার? বাবার বয়স 42। কত? 42। আচ্ছা, ওনার কোষ্ঠকাঠিন্যটা কতদিন ধরে হয়েছে? হচ্ছে প্রায় 2-3 বছর থেকে। আচ্ছা, উনি কি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, বিভিন্ন রকম মেডিসিন খাচ্ছিল, কিন্তু ওই যতদিন মেডিসিন ততদিন ঠিক থাকে, তারপরে আবার। হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। দেখুন, একটা হয় যে আপনার পটি ক্লিয়ার হলো না, পায়খানা পরিষ্কার হলো না, আপনি একটা ওষুধ খেলেন, পরের দিন ঝেড়ে পায়খানা হয়ে গেল, 2বার 4বার 6বার হয়ে গেল। এটা একটা পদ্ধতি, যে সেই মুহূর্তের জন্য যে পায়খানাটা আপনার রয়ে গেছিল সেটা বেরিয়ে গেল, কিন্তু এটা কোনো চিকিৎসা নয়, ঠিক আছে। এই যে কোষ্ঠকাঠিন্যটা, এটা বিভিন্ন কারণে হয়। প্রথম তো হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের যে জীবনশৈলী, যে আমরা খাদ্য খাবার খাই, তার জন্য গন্ডগোল হয়। যেটা হচ্ছে কি, যদি আমাদের শরীর হাইড্রেটেড না থাকে, জলের পরিমাণ যদি শরীরে কম থাকে, অটোমেটিক এই প্রবলেমটা আসতে পারে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথাটা, আমরা যে খাদ্য খাবার খাচ্ছি, সেই খাদ্য খাবার যদি দেখা যাচ্ছে ওই যেই খাবারগুলো আমি বললাম ওগুলো বেশি থাকছে, বা ধরুন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তার মধ্যেই ওই সাদা ব্যাপারগুলো রয়েছে, সেগুলো বেশি থাকছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, অতিরিক্ত কি বলবো, তেলে কষিয়ে নিয়ে রান্নাগুলো, এগুলোতে কি হয়, আমাদের পেটের যে ভেতরের যে আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, হজম করতে সাহায্য করে, সেগুলোকে নষ্ট করে দেয়। অটোমেটিক দেখা যায় বিভিন্ন সমস্যা দেখা যায়, তার মধ্যে এই কোষ্ঠকাঠিন্য কিন্তু একটা বড় সমস্যা। এটাকে তাহলে আপনার ট্রিটমেন্ট করাতে হবে। তার পাশাপাশি এই যে লাইফস্টাইলগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলটা চেঞ্জ করলে ট্রিটমেন্টে যে ভালো রেজাল্ট আসবে সেটা আর পরে নষ্ট হবে না, ঠিক আছে। আপনি বাবাকে 2-3 বছর ধরে ভুগছে, এটাকে যদি এখন না সারিয়ে নেন, তাহলে কি হতে পারে আমি সেটাও বলতে পারি। প্রথম কথা হচ্ছে, দেখবেন বাবার যখন কোষ্ঠকাঠিন্য আছে, তার সাথে কিন্তু গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম থাকবেই। কারণ যখন পেটের মধ্যে পায়খানাটা জমে থাকে, মলটা জমে থাকে, অটোমেটিক সেখানে ফার্মেন্টেড হয় জিনিসটা, মানে পচে যায়। যত পচবে সেখান থেকে গ্যাসের সৃষ্টি হবে, এবং গ্যাসটা কিন্তু ওপর দিকে যাবে। ওপর দিকে গেলেই কিন্তু বুকে ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন ধরনের জায়গায় ব্যথা দেখা দেবে, কষ্ট হবে। এবং তার সাথে সাথে অনেক সময় অনেকের যদি ওই সিচুয়েশনে আরও বেশি খাদ্য খাবার খেয়ে ফেলে, অ্যাসিডিক ফুড, তাহলে কিন্তু দেখবেন অ্যাসিড বেড়ে গেছে শরীরের মধ্যে। এটা মাথায় রাখতে হবে, তাহলে আমার ওটা সারিয়ে নিতে হবে। আর তার পাশাপাশি আরেকটা বড় মারাত্মক রোগ যেটা হয়, সেটা হচ্ছে পাইলস বা ফিশারের প্রবলেম। এই পাইলস ফিশারের প্রবলেমটা যদি হয়, কোষ্ঠকাঠিন্য হচ্ছে তার বিশাল একটা বড় কারণ, ঠিক আছে। আমাদের যে মলত্যাগ করার যে জায়গাটা, অ্যানাস বলি যেটাকে আমরা, সেইখানে কি হয় যে মাংসপেশিগুলোর ওপরে চাপ পড়ে, ওখানে রক্তনালীর ওপরে চাপ পড়ে, এবং দেখা যায় যে সেখানটায় ফুলে যাচ্ছে, ব্যথা হবে খুব। তারপরে একটা সময় এমন আসবে যে সেখানে ঘষে যেতে যেতে আলটিমেটলি সেখান থেকে ব্লাডও বেরাবে। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। এটা কিন্তু দীর্ঘদিন যদি পড়ে থাকে, তাহলে কিন্তু অন্য রোগের দিকেও টার্ন করতে পারে। যে এই আমাদের যে মানে রেকটাম বা কোলন, এখানে যে বিভিন্ন সমস্যাগুলো হয়, তার কিন্তু এইটা একটা কারণ হয় অনেক সময়। তো এটাকে কিন্তু ঠিক না করলে পরে কিন্তু
অনেক কষ্ট পেতে হবে এবং ক্ষতিও হবে শারীরিকভাবে। তো আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের যে চেম্বারগুলো আছে কলকাতার মধ্যে বা আপনি যেখানে থাকেন আপনার কাছাকাছি যে চেম্বার আছে সেখানে গিয়ে দেখিয়ে নিন। তাহলে কিন্তু দেখবেন এটা আস্তে আস্তে কিন্তু পার্মানেন্টলি একটা সলিউশন হবে। তখন কিন্তু ওই যে পায়খানা কষে গেল, ওষুধ খেলাম, সেদিন হলো আবার দুদিন হলো না, সেই ব্যাপারটা কিন্তু আর থাকবে না। একদম। আমরা আবার আলোচনায় একটু ফিরবো, তার আগে আমি হেল্পলাইন নাম্বারটা একবার বলে দিচ্ছি। 9830235527 একটি নাম্বার, টিভি স্ক্রিনে আপনার যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা একদম প্রচণ্ডভাবে আপনাদের হেল্প করছে এই দুটি নাম্বার। আপনারা কখন কোথায় ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, আর যদি কোথাও আপনি ট্রিটমেন্ট করে থাকেন তার প্লিজ আপনারা রিপোর্টগুলোকে নিয়ে আসবেন। তাহলে কি হবে যে জিনিসটা সুন্দরভাবে ডায়াগনোসিস করবেন এবং অবশ্যই প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে আজকে বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী উপস্থিত আছেন। ডাক্তারবাবু, যেটা হলো আমরা অনেক সময় আমরা বলি যে ব্রেনের সাথে পেটের একটা দারুণ অ্যাটাচমেন্ট। যদি আমরা কোনোভাবে যদি পেটের সমস্যা হয় তাহলেই মনে হয় আমাদের মানসিকভাবেও একটু আমরা বিধ্বস্ত হয়ে যাই। তা এই যে গ্যাস অম্বল, পেট অনেক সময় দেখা যায় যে একটু পেটটা ভার ভার লাগছে, এদিকে যেটা হয় আমাদের স্টুল হয়তো ক্লিয়ার হচ্ছে না বা হলেও আমাদের পেট ভার, এই জিনিসটা কিন্তু ভীষণ একটা মানে ভীষণ একটা সমস্যা তৈরি করে, কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারি না আমরা। হ্যাঁ দেখুন, শরীরের তো মানে ব্রেনের সাথে বডির আমাদের কিন্তু একটা বিশাল কানেকশন আছে। এবং দেখবেন যখন আপনি কোনো মানসিক চাপের মধ্যে রয়েছেন তখন কিন্তু খিদে নষ্ট হয়ে যায়, এটা একটা বড় সিমটম। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক দীর্ঘদিনের যাদের ধরুন টেনশান আছে, বেশি বেশি টেনশানে ভোগেন, তাদের মধ্যে দেখবেন আবার একটা বেশি খেয়ে ফেলার প্রবণতা থাকে এবং তারা মোটা হয়ে যায়। ঠিক আছে, ওষুধের একটা এফেক্ট থাকে, কিছু মডার্ন মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে দেখা যায় যে মানুষের ওয়েট গেন হয়ে যাচ্ছে যারা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস খাচ্ছে। কিন্তু তার পাশাপাশি দেখবেন তারা কিন্তু খেয়ে ফেলে, তারা বুঝতে পারে না কতটা খাচ্ছে, মনটা তখন কিন্তু সঠিকভাবে কাজ করে না, এটা তো আছেই। তেমনি দেখবেন যেটা বলছিলাম যে খিদেটা নষ্ট হয়ে যায়, খেতে ভাল লাগে না। একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো সময় দেখবেন যে আপনার পেটটা ফুলে রয়েছে বা দেখছেন যে পেটটা কেমন ভার ভার লাগছে, আপনার হয়তো সেই টাইমে আপনার খাবার টাইম হয়ে গেছে, একদম খাবেন না সেই টাইমটা, একদম খাবেন না। কেন? বরং সেই সময় হালকা গরম জল খাবেন, কারণ আপনার ভেতরে অলরেডি খাওয়াটা এমনভাবে রয়েছে বা গ্যাস হয়ে রয়েছে যেটা আপনার হজম করতে অসুবিধা হয়েছে, তার জন্যই কিন্তু ওই পেটের সিচুয়েশানটা ওরকম হয়েছে। তার মধ্যে যদি আবার আপনি পেটকে ওভারলোড করে দেন, আবার তার মধ্যে আরও বেশি জিনিস চাপিয়ে দেন যেটা হজম করতে হবে, পেট তখন কিন্তু পারবে না, তখন কিন্তু লুজ মোশন হয়, পেটের গন্ডগোল হয়ে যায়, পেট খারাপ যেটা বলি আমরা, অনেক সময় দেখা যায় বমি হচ্ছে, এই প্রবলেমগুলো চলে আসবে। যখনই দেখবেন কি পেট কারো ভার হচ্ছে, তখন ওয়েট করবেন কতক্ষণ, যতক্ষণ না আপনার খিদে পাচ্ছে। যখন আপনার খিদে পাবে তখন বুঝবেন যে আপনার শরীর চাইছে খাবার এবং পেটও ঠিক আছে। ঠিক আছে, এইটা মেনটেন করে চলুন, দেখবেন যে ইচ্ছে হলেই খাবো এটা নয়, খিদে পেলে খেতে হয়। আর যদি আপনি টাইমলি মেনটেন করে খান, দেখবেন একটা পার্টিকুলার টাইম হয়ে গেলে তখন দেখবেন সেই টাইমটাতেই আপনার খিদে পাবে, একটা রুটিনের মধ্যে যখন আপনি চলে আসবেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। এবার ধরুন আপনার লাইফস্টাইল এমন যে আপনি ঠিক মেনটেন করতে পারেন না, এক এক সময় এক এক রকম হয়, কখনো বাইরে কখনো ঘরে রয়েছেন, এইসব সময় দেখবেন যখন আপনার পেট ভার লাগছে, খাবার টাইম হয়েছে বলেই খেতে হবে ওরকম কোনো নিয়ম নেই, তখন অ্যাভয়েড করবেন। আর ধরুন আপনার এমন হলো খেতে গিয়ে অনেক রাত হয়ে গেল, যদি খিদে না পায় সেইটা কিন্তু খাবারটাকে কিন্তু অ্যাভয়েড করবেন। হ্যাঁ, একটাই কথা বলবো, যাদের সুগার আছে তারা কিন্তু কোনো সময় খালি পেটে থাকবেন না, তারা দরকার পড়লে বারে 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 খাবার হ্যাবিটটা করলে অল্প অল্প, ধরুন আপনি সারাদিনে 500 গ্রাম খাবার খাচ্ছেন, সেটাকে আপনি যদি ভেঙে ভেঙে খান তাহলে কিন্তু আরও বেশি আপনার সুগার কন্ট্রোল করতে হেল্প হবে। তো এইটা মেনটেন করে চলবেন, দেখবেন পেট অনেক কিন্তু বেটার থাকবে। একদম। আমরা আরও এই বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা বলুন। আমার কি সমস্যা, আমার বয়স হলো 25 বছর বয়স, আমার মানে গ্রে হেয়ার হয়ে যাচ্ছে আর প্রচুর হেয়ার ফল হচ্ছে, আর এমনকি মাথায় ড্যান্ড্রফ হয়। আচ্ছা, এই আপনার যেটা হচ্ছে সেটা কি বলে, কতদিন ধরে হচ্ছে এই ড্যান্ড্রফের সমস্যাটা? ড্যান্ড্রফটা হয়ে গেল প্রায় 1 সপ্তাহ, যতই শ্যাম্পু করছি কিছু হচ্ছে না, কোনো মানে রেজাল্ট নেই। আর
হেয়ার ফলিংটাও হচ্ছে প্রায় 15 দিন মতন হয়ে গেল, আর গ্রে হেয়ারটা তো 1 মাস 2 মাস মতন হয়ে গেল। তার মানে রিসেন্টলি হয়েছে, তাই তো আপনার প্রবলেমগুলো সবগুলোই? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনি ভালো সময় ফোন করেছেন। আপনার ডায়মন্ড হারবারের কাছাকাছিও আমাদের, শুনতে থাকুন আপনি, ডায়মন্ড হারবারের কাছাকাছি আমাদের নতুন ক্লিনিক খুলে যাচ্ছে, সেখানে গিয়ে আপনি দেখাতে পারবেন প্রবলেমটা। আপনার সুবিধেই হলো ব্যাপারটা। জায়গার নামগুলো আমাদের এখান থেকে বলে দেওয়া হবে। আর প্রথম কথা যেটা হচ্ছে যে আপনার যে গ্রে হেয়ার হচ্ছে বা ধরুন ড্যান্ড্রাফ হচ্ছে, চুল বেশি পড়ছে, সবগুলো কিন্তু রিলেটেড, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আপনার পেটকে ঠিক রাখতে হবে, কারণ পেটের ঠিক রাখার মধ্যে আমরা কিন্তু লিভারটাকেও ধরে নিচ্ছি। লিভার ফাংশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার মধ্যে চুল পেকে যাওয়া, অকালপক্কতা যেটা বলে, প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার, ঠিক আছে? এই ব্যাপারটা হতে পারে। তার সাথে সাথে যখনই দেখা যাবে যে মাথায় খুশকি রয়েছে, একটা ড্যান্ড্রাফ অতিরিক্ত মাত্রায় রয়েছে, সেগুলো ঠিক হচ্ছে না, তাহলে যতদিন না ড্যান্ড্রাফ আপনার ঠিক হচ্ছে ততদিন কিন্তু আপনার চুল পড়ার ব্যাপারটা বাড়তে থাকবে। আর যদি চুলের গোড়া নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই জায়গা থেকে আর নতুন চুল আসবে না। তো এটাকে নেগলেক্ট করবেন না। এর ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে খুব ভালো। এবং আরেকটা কথা বলে দিই, আপনি যে ওই যে বললেন না শ্যাম্পু দিয়েও ঠিক হচ্ছে না, শুধু শ্যাম্পুতে হবে না, এর ট্রিটমেন্ট করাতে হবে। তার পাশে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আছে, আমাদের নিজেদেরই আছে, নিজেদের ব্র্যান্ডের অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আছে, সেটা একদম পারফেক্টলি হার্বাল প্রোডাক্ট একটা, সেটা কিন্তু আপনার ওখানে কাজ করবে খুব ভালো। আপনি হেল্পলাইন নাম্বার একবার জেনে নিন কীভাবে আপনি প্রোডাক্টটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন। একদম। আপনারা জানেন এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু যেমন বিভিন্ন ক্রনিক সমস্যা ট্রিটমেন্ট হয়, তার সঙ্গে বিভিন্ন জটিল কঠিন এবং দুরারোগ্য বিভিন্ন রোগের যেমন চিকিৎসা হয়, তার সঙ্গে কিন্তু স্কিন ট্রিটমেন্ট এবং হেয়ার ট্রিটমেন্টটাও কিন্তু ভীষণভাবে এখানে হচ্ছে, আর ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছে না। তার সঙ্গে তো পঞ্চকর্ম থেরাপি, এগুলো তো আপনারা জানেন, তাও যারা হয়তো জানেন না সেসব বন্ধুদের আমরা এই ইয়েগুলো অ্যানাউন্সমেন্টগুলো করি বারবার করে, যে আপনারা আগে থেকে কনসার্ন হন, আগে থেকে অ্যাওয়ার হন, নিশ্চয়ই ভালো থাকবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন আমি সেগুলো ডিটেলসটা একটু জানিয়ে দিচ্ছি। আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদার এ হালদারকে পেয়ে যাচ্ছেন এবং আপনারা বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কোচবিহারে আপনারা পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মেচেদাতেও আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বোলপুরেও কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আপনারা বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং বহরমপুরে আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং ডিব্রুগড় ও দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল এবং শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের আমরা জানিয়ে দিলাম। আর আপনারা তো জানেন যে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি বিভিন্ন ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন এবং কলকাতার মধ্যে জায়গাগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। শোভাবাজারে পাচ্ছেন, ল্যান্সডাউনে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন এবং বেলুড়ে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া আপনারা জানেন হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন। সেখানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আর কোথায় কোথায় ওপেনিং হচ্ছে সেগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। গঙ্গাসাগরে ওপেনিং হচ্ছে, পুরুলিয়াতে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে এবং হাওড়ার শ্যামপুরে হচ্ছে এবং ক্যানিংয়েও হয়ে যাচ্ছে। এই ডেটগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি। আপনারা 25-এ কিন্তু নতুন বছর 2025-এ কিন্তু 12/1/25-এ কিন্তু আপনারা শ্যামপুরে ওপেনিং হচ্ছে, ডক্টর বি শর্মাকে সেখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু পাচ্ছেন 19/1/25 নতুন বছর 2025-এ পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন
না সরি, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা 26/1/25 সেটাও কিন্তু আপনারা ক্যানিংয়ে সেখানেও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আপনাদের আমরা আপনাদের শিডিউলটা আমরা জানিয়ে দিলাম অবশ্যই। আর ফোন নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন, কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, আর কোথাও যদি ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টগুলো প্লিজ আপনারা নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। না মানে কিছুদিন ধরে দেখছি মানে প্রচন্ড পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে। আচ্ছা তাই খাচ্ছি, প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে, মানে এত টক জল বেরাচ্ছে, মানে উল্টিও বমিও হয়ে যাচ্ছে, কোনো খাবারই হজম হচ্ছে না। আচ্ছা, আপনি এর মধ্যে কি খুব রিচ খাবার খেয়েছেন? রিচ খেয়েছি কিছুদিন। আচ্ছা, এটা কদিন আগে হয়েছে? এটা ছিল না আমার আগে, দেড় মাস ধরুন, 1.5 মাস ধরে এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, আপনার যে খাবারগুলো খাচ্ছেন কি কি টাইমে খান আপনি? দুপুরের খাবার, রাতের খাবার? দুপুরে 2টা বেজে যায়, রাত্রিবেলা 11টা 11:30 বেজে যায়। আর সকালে ব্রেকফাস্ট কি করছেন? সকালে 9:30 10টা হালকা কোনো টিফিন করছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, পেটের সমস্যাকে কিন্তু আমরাই ডেকে আনি, ঠিক আছে? এটা কি হয়, এই যে আপনার যে বমি হয়ে যাচ্ছে, তার মানে কি হয়, আমাদের যখন শরীরের মধ্যে কোনো কিছু বাইরের এমন কোনো জিনিস ঢোকে যেটা আমার শরীর অ্যাকসেপ্ট করতে চায় না, তখনই কিন্তু ও বের করে দিতে চায় শরীরের থেকে। যেমন ধরুন, একটা উদাহরণ দিলে বুঝবেন, যখন আমাদের নাকে কোনো ধুলো বেরায়, ঢোকে, তখন কিন্তু আমাদের হাঁচি আসে। হাঁচি দিলে কি হয়, ভেতর থেকে ওই নোংরাটা বেরিয়ে যেতে পারে। এটা যখন গলায় কোনো কিছু ঢোকে যেটা আমাদের শরীরের জিনিস না, বা শরীর ওটাকে অ্যাকসেপ্ট করছে না, তখন আমাদের কাশি হয়। কাশি হয়ে সেটাকে বের করে দিতে চেষ্টা করে। যখন আমাদের পেটের মধ্যে কিছু যায়, তখন সেটা যদি ঠিকমতো হজম না হয়, তাহলে হয় পেট খারাপ হয়ে যায়, আর না হলে বমি করে শরীর থেকে বের করে দেয়। দেখবেন যখন বমি হয় কোনো খাওয়ার পর, দেখবেন তাতে দেখবেন তেল মশলা ওগুলোও বেরায়। যদি ভাত খাচ্ছেন, দেখবেন গোটা গোটা ভাতও বেরাচ্ছে, তার মানে ওটা হজম হতে পারছিল না, শরীরের কষ্ট হচ্ছিল, ও জোর করে বের করে দিল। আপনার খাওয়ার ধরনটা চেঞ্জ করতেই হবে, না হলে এটার থেকে আপনি ঠিক হবেন না কোনো দিন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আপনি 11টায় খাচ্ছেন, হয়তো 12টা 1টায় ঘুমোচ্ছেন, এই টাইমটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ঘুম থেকে আপনি উঠবেন, তার 1 ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্ট করতে হবে, হালকা ব্রেকফাস্ট, খুব ভারী ব্রেকফাস্ট না, কারণ সারা রাত পেটটা খালি থাকে, তারপরে হট করে ভারী খেলে ব্রেন নিতে পারে না, বা এই আমাদের যেটা আমরা গাট বলি, আমাদের পেটের যে একটা ব্রেনের মতো এফেক্ট আছে, সেটা ও সহ্য করতে পারে না তখন। তার মানে আমার তখন হালকা খাওয়া উচিত, এবং 1 ঘন্টার মধ্যে খাবো। কিন্তু তার আগে ঘুম থেকে উঠে ফার্স্ট খাবো 1 গ্লাস গরম জল, হালকা গরম জল, তাহলে আমার নালিটা পরিষ্কার হবে এবং ময়েশ্চার থাকবে তার মধ্যে, মানে ভেজা থাকবে। এটা হচ্ছে প্রথম। এবার হালকা ব্রেকফাস্ট করে নিলাম। দুপুরের খাওয়াটা আমি মোটামুটি চেষ্টা করব 1টার মধ্যে খেতে, যেহেতু আমার সূর্যটা সেই সময় ওপরে থাকে এবং আমাদের হজমের ক্ষমতা সেই সময় সবচেয়ে বেশি থাকে। এবার একটা জিনিস মাথায় রাখবেন, যে ভাত খাচ্ছেন, জেনারেলি আমাদের এই এরিয়াতে যখন ভাত খাওয়া হয় বেশি, তখন একদম গলা অবধি খেয়ে নেবেন না। যতই পছন্দের খাবার হোক, গলা অবধি খাবেন না, ঠিক আছে? এইভাবে ভেবে নিন যে আমার ধরুন 2টো আইটেম হলো, তাহলে যেই আইটেমটা আমার বেশি পছন্দ সেটা দিয়ে বেশি ভাত খাবো, যেটা কম পছন্দ সেটা দিয়ে অল্প ভাত খেয়ে নেবো, কিন্তু যাতে আমার হাঁসফাঁস না করে। মানে যখন খাওয়ার পর আমি হাঁটাচলা করব, যাতে পেট ভার হয়ে গেছে মনে না হয়, এরকমভাবে আমাদের খেতে হয়, ঠিক আছে? তাহলে কি হয়, আমাদের পেট ওটাকে হজম করতে ইজি হয়। এবার হয়ে গেল এই খাবারটার পর তারপরে হচ্ছে বিকেলবেলা খুব হালকা খাবেন, কারণ রাতের খাবারটা আপনার আরও তাড়াতাড়ি খেতে হবে। মোটামুটি আপনার 11টায় খাচ্ছেন, সেটা 9:30 থেকে 10টার মধ্যে কমপ্লিট করুন। 9:30 থেকে 10টার মধ্যে কমপ্লিট করুন। রাত্রে একেবারে হালকা খান। যে মাছ, মাংস, ডিম বা দুধের পনির টনির এইসব খাবারগুলো রাত্রেবেলা অ্যাভয়েড করুন। হালকা পাতলা কোনো সবজি দিয়ে খান বা ডাল দিয়ে খান, যেটা আপনার ভালো লাগে, কিন্তু রাত্রে খাওয়াটা আগে আনতে হবে এবং হালকা খেতে হবে, যাতে
শরীরের কোনো হজম হতে কষ্ট না হয়। এবার যদি আপনি 10টায় খাচ্ছেন, 11টা, 11:30, 12টার মধ্যে ঘুমোতে চলে যান। এই যে 12টা থেকে আপনি পরের দিন মোটামুটি 7 ঘন্টা ঘুমোবেন, 8টায় উঠলেন ধরুন বা 7টায় উঠলেন, এইরকম যে 7 ঘন্টার ঘুমটা, এটাও খুব দরকার শরীরের সব রিপেয়ার করার জন্য, ঠিক আছে? আর না হলে কিন্তু আপনি ওই যে বমি হয়ে যাচ্ছে, এগুলো সারা জীবন কখনো না কখনো হতে থাকবে এবং শরীর আস্তে আস্তে ভেঙে যাবে, বিভিন্ন রোগের সৃষ্টি হবে, লিভার ড্যামেজ হবে, সেখান থেকে দেখা যাবে যে আপনার সুগার মাত্রা বেড়ে যাচ্ছে। আমরা শুধু ভাবি প্যানক্রিয়াসের খারাপ হয় বলে সুগার বাড়ে না, লিভারের গন্ডগোল থাকলে সুগার বেড়ে যাবে, কিন্তু এটা মাথায় রাখুন। এগুলোকে মেনটেন করতে হবে। জানতে হবে যে আপনার পটিটা ক্লিয়ার হচ্ছে কিনা, পায়খানা যদি কনস্টিপেশন হয় সেটাকে ক্লিয়ার করতে হবে, নাহলে সব শুদ্ধ। যদি মানে আপনার শরীরকে একটা মানে রোগ অ্যাটাক করে, আপনি সেটার সাথে যতটা পারবেন লড়তে, যদি 3-4টে রোগ অ্যাটাক করে দেয় তাহলে কিন্তু আপনি পারবেন না, তখন হাঁপিয়ে উঠবেন, তখন ভাববেন এখনই কীভাবে সারবো, রিলিফ পেতে হবে, করে আলটিমেটলি আরও নতুন 1-2টো রোগকে ডেকে নিয়ে আসবেন এবং সারা জীবন বাঁচবেন যতদিন, ওষুধ খেয়ে যেতে হবে। মাঝে মাঝেই নতুন নতুন রোগের সৃষ্টি কিন্তু হবে, চট করে ওষুধ খেয়ে ফেলবেন না। এই যে ব্যাপারটা আমি বললাম, এটা করার পরও যদি দেখছেন আপনার ঠিক হচ্ছে না, অবশ্যই আমাদেরকে ফোন করবেন, ফোন করে আমাদেরকে দেখাবেন। কারণ আর এটা সতর্ক করছি এই জন্য, কারণ কোনো রোগ যাতে বড় না হয়ে যায়। বড় হলে আপনার কষ্ট হবে বেশি, সময় লাগবে বেশি সারতে, এবং আপনার হাতে যদি ওই টাইমটা না থাকে যে রোগটা এত বড় হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনার। আমি কি বলতে চাইছি আপনি বুঝছেন? তাই এটাকে পেটকে একদম নেগলেক্ট করবেন না। খেতে সবাই ভালোবাসে, কিন্তু বুঝে খেতে হবে। এবং যদি দেখছেন না সেটা তাও ঠিক হচ্ছে না, অবশ্যই ডাক্তার দেখিয়ে আমাদের এনবিপিতে আসবেন। সাইড এফেক্ট নেই আমাদের আয়ুর্বেদিক মেডিসিনের, সেটা ট্রিটমেন্ট করুন, দেখবেন আস্তে আস্তে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম, আমরা একটু দেখে নেব এবং ক্লিপিংসগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো অবশ্যই। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, কতটা তারা উপকৃত হয়েছেন, দূর দূর প্রান্ত থেকে কাছের বন্ধুরা সবাই এসে কতটা উপকৃত হয়ে তারা আনন্দিত, উচ্ছ্বসিত, এবং তাদের এই চওড়া হাসিটা সত্যি আমাদেরকে বলে দেয় যে আমরা সুস্থ হয়েছি এনবিপিতে এসে। সত্যি তারই কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরছি। তারপরে আবার আমরা ফিরে আসব আমাদের আলোচনা, এবং আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, আচ্ছা বিভিন্ন রকমের রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেকই পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপিতে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একটা কম না একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল?
আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। এবার হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস। এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? বিনয় দে। সেন্টারে যারা এসেছেন কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা তাদের চওড়া হাসি। তার কারণ একটি সুস্থ জীবন পাওয়া মানেই কিন্তু আমরা মনে জীবনের বেঁচে থাকার রসদ বা আনন্দটাও কিন্তু আমাদের দীর্ঘগুণ বেড়ে যায়। নিশ্চয়ই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তারা কিন্তু তাদের এই অক্লান্ত পরিশ্রম, তাদের এই মেধা, তাদের এই শিক্ষা মনে হয় কথা বলে দেয় যে কতটা মানুষ সুস্থ হতে পারে। একটা নানান সে দুরারোগ্য রোগ, বিভিন্ন রোগ থেকে এসে তারা কিন্তু আমার মনে হয় শেষ ঠিকানা এখানেই আসতে হয়, এবং তারা কতটা সুস্থ হয়েছেন তারই কিছু ছোট ছোট ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরি। এবং এটা তো মানে জাস্ট ফর এক্সাম্পল কয়েকটা, এরকম অসংখ্য মানুষ কিন্তু আসেন যারা ভালো আছেন, নিজেদেরকে ভালো রেখেছেন এনবিপি ট্রিটমেন্টের মাধ্যমে। আমরা আবার একটু আলোচনা ফিরব স্যার, যেটা আমাদের আজকের আলোচনাটা কিন্তু গ্যাস অম্বল, বুক জ্বালা, বদহজম এই জিনিসগুলো ভীষণভাবে আমাদেরকে অ্যাটাক করে এবং ভীষণভাবে কিন্তু আমাদের কি বলবো, আমাদের শারীরিক মানসিক দিক থেকে অনেকটা উদ্ভ্রান্তের জায়গা তৈরি করে। কিন্তু কিছু করার নেই, আমরা খাদ্যটা তো আমরা কোনো সময় মেনটেন করতে পারি না। আনলিমিটেড খাবার বা কিছু স্পাইসি খাবার, জাঙ্ক ফুড থেকে শুরু করে ফাস্ট ফুড, এগুলোকে ভীষণভাবে আমরা ব্যবহার করি, খাই খাদ্য হিসাবে। তা আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। অনেক সময় দেখা যায় যে খাদ্যটা তো আমাদের থাকে, তার সঙ্গে একটা নেশার প্রতিও মানুষের একটা না এখন প্রবণতা চলে এসেছে। সে আমাদের স্মোকিং হতে পারে বা আমাদের মানে যে কোনো কিছু, আমরা ড্রাঙ্কার হতে পারি, বা এই পার্টি হোক, আমাদের যে কোনো কিছু অকেশন হওয়া মানে একটু এগুলোকে আনন্দটাকে আমরা রেখে দিই কিছু খাদ্যের মধ্য দিয়ে। আপনি কি সাজেশন দেবেন? একদমই ঠিক। দেখুন, আজকালকার দিনে দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে আমাদের যে তার মধ্যে কিন্তু মদের ব্যাপারটা রয়েই যাচ্ছে। আমি ডাইরেক্টলি মদের কথাটাই বলছি, কারণ এটাই দেখতে পাওয়া যায় চারিদিকে যে কোনো অনুষ্ঠান ছোট হোক বড় হোক, সেলিব্রেশন মানেই হচ্ছে মদ।
90% ক্ষেত্রে দেখা যায় যে এইটা, খুব কম জায়গাতেই দেখা যায় যে এই হার্ড ড্রিঙ্কসের ব্যাপারটা নেই। কিন্তু এইটা দেখুন সব কিছুই কিন্তু লিমিটের মধ্যে থাকা দরকার। এটা আরেকটা ব্যাপার হচ্ছে এই যে হার্ড ড্রিঙ্কসগুলো, এগুলোর কিন্তু একটা অ্যাসিডিক নেচার আছে। এটা কিন্তু শরীরে যখন যায় এটা কিন্তু অ্যাসিডিক একটা নেচার তৈরি করে, এবং যারা অতিরিক্ত মাত্রায় রেগুলার খেতে থাকছে তাদের মধ্যে কিন্তু ফ্যাটি লিভারের সমস্যাটা বিশাল আসে, যেটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলা হয়। অ্যালকোহল কনজাম্পশন করছে তার জন্যই ফ্যাটি লিভারটা হচ্ছে, এবং ফ্যাটি লিভার হলে কিন্তু বড় বড় রোগকে সে কিন্তু ডেকে নিয়ে আসবে, শরীরের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে অ্যালকোহল ইনটেক করা বা বিভিন্ন ধরনের নেশার বস্তু যেগুলো আজকাল পার্টিতে আমরা শুনতে পাই, চারিদিকে দেখতে পাই, তো এগুলোকে কিন্তু রেস্ট্রিকশন করা খুব দরকার। ধরুন একজন কোনো একটা অনুষ্ঠানে গেলেন, সেখানে ধরুন এই ব্যবস্থাটা রয়েছে, সে হয়তো তার হ্যাবিট হয়তো আছে খাওয়ার, সে খেলেন কিন্তু পরিমাণ মতো। এবং এটা দেখতে হবে যে তারা যে খাবারের সাথে মানে অ্যালকোহলের সাথে কিছু খাবার মানে ইনটেক করছে সেইটা আরও অ্যাসিডিক কিনা। ধরুন এরকম একটা মানে অ্যাসিডিক নেচারের খাবার খাচ্ছে, মানে ধরুন ড্রিঙ্ক করছে কেউ, যে হার্ড ড্রিঙ্ক করছে, সেক্ষেত্রে সে যদি তার পাশাপাশি এই ধরুন মাছ, মাংস, ডিম এই জাতীয় রিচ খাবারগুলো খায়, অটোমেটিক কিন্তু অ্যাসিডিটি আরও বেড়ে যাবে। বা ধরুন তার মধ্যে অনেক সময় কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাচ্ছে, এইগুলোতে কিন্তু অ্যাসিডিক নেচারগুলো আরও বেশি বেড়ে যায়। তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে যে ওটার সাথে আমি এমন কিছু খাবো যেটা হচ্ছে অ্যালকালাইন, মানে এটা ক্ষার জাতীয় বস্তু। তাহলে কি স্যালাড খাওয়া উচিত, স্যালাড, ফ্রুটস, বা ধরুন কোনো কেউ ভেজিটেবলস জাতীয় কিছু খেলো যেটা হচ্ছে ধরুন স্টুয়ের মতো করা আছে। এই কম্বিনেশনগুলো আমি মানে জাস্ট জিনিসগুলো সম্বন্ধে বলছি। এই তারপরে মানে যেটা হচ্ছে ভেজ প্রোডাক্টসগুলো যদি কেউ খায়, বিশেষ করে সবচেয়ে ভালো হচ্ছে স্যালাড খাওয়া বা ফ্রুটস খাওয়া, তাহলে কিন্তু তার অ্যাসিডিক লেভেলটা বাড়বে না, বরঞ্চ কমবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, আরেকটা কথা বলবো যে অতিরিক্ত কনজাম্পশন করা কিন্তু শুধু পেটের জন্য ক্ষতি তাই নয়। প্রথম কথা হচ্ছে রেগুলার যে ইনটেক করবে না, একটা টাইম এমন আসবে তার নার্ভ কিন্তু দুর্বল হয়ে যাবে, সেখানে শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু সে কিন্তু মানে সাধারণের থেকে কিন্তু অনেক পিছিয়ে যাবে। দেখবেন অনেকের হাত কাঁপছে, আপনি তা অনেকের মুখ দেখলে বুঝতে পারবেন যে সে অ্যালকোহলিক। ঠিক আছে, অনেকের দেখবেন ড্রিঙ্ক করতে করতে এমন স্টেজে চলে যায় যে তখন তার বোধ শক্তি কমে যায়, চোখটা দেখবেন অনেকটা প্রোট্রিউডেড হয়, মানে বাইরের দিকে ফুলে আছে, দেখা যায় যে চোখের নিচে চোখের ওপরে ফোলা ভাব একটা। নর্মাল একটা কারো ধরুন কোলেস্ট্রল বেড়েছে, যে পাফিনেস হলো, সেটা অন্য। কিন্তু যারা ড্রিঙ্ক করে অ্যালকোহলিক তাদের দেখবেন চেহারাটাও আলাদা, তাদের মুখের রং চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এগুলো হয়। এবং তার সাথে সাথে তার মেন্টাল স্ট্যাটাসটাও কিন্তু খুব খারাপ দিকে যায়, তার উগ্রতা বেড়ে যাবে, তার রাগ বেড়ে যাবে। এই সবগুলো নিয়ে আলটিমেটলি কিন্তু তার সোশ্যাল একটা যে লাইফ সেটা নষ্ট হবে, এবং তার ফ্যামিলিতেও প্রবলেম হবে, কাজেও কিন্তু হ্যাম্পার হবে। এগুলোকে অ্যাভয়েড করা উচিত। নাহলে এরকম আমরা অনেক মানুষ দেখতে পেয়েছি যারা শুধু এই নেশার জন্য, ধরুন অনেকে আছে মরেই গেল, সেটা আলাদা কথা, কিন্তু নেশার জন্য একদম ওপর থেকে নিচে নেমে গেছে। তারা হয়তো অনেক হাই স্ট্যান্ডার্ডে ছিল, কিন্তু নিচে নেমে গেছে শুধু নেশা করে করে, তার সব কিছু নষ্ট করে ফেলেছে। এবং যেহেতু এটা ব্রেনকেও এফেক্ট করে, নার্ভকে এফেক্ট করে, তার জন্য কিন্তু মানুষ অনেক কিছু হারাতে পারে। তো এটা মাথায় রেখে চলবেন। এবং যেটা খাবার কথা বললাম, সবসময় চেষ্টা করবেন যদি কারো অ্যালকোহল ইনটেক করছে সেটাকে ডাইলিউট করে খেতে হবে, কম পরিমাণে খেতে হবে। এবং তার পাশাপাশি অনেকে শুনি বলে তারা ইনটেক করে, এমন অনেক ড্রিঙ্ক বেরিয়েছে সেটা নাকি রয় খেতে হবে। তো এগুলো কিন্তু ডাইরেক্ট হিট করে আমাদের লিভারকে, কারণ যে কোনো কিছু আমাদের ব্লাডে যাওয়ার আগে কিন্তু লিভারের থ্রুতে সেটা পাস করতে হয়, এবং লিভার খারাপ জিনিসটাকে আটকে রাখে, এবং লিভার নিজে ক্ষতিগ্রস্ত হতে হয়। মানে আপনি একটা ভাবুন, একটা বাড়ির গেট, সেখানে একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, সে খারাপ লোকদের ঢুকতে দেবে না। এইবার যদি অনেকগুলো খারাপ লোক সেই সিকিউরিটিকে, একজন এলো সে মেরে সরিয়ে দিল, পিটিয়ে দিল, ভয় দেখালো, কিন্তু অনেকগুলো যদি অ্যাটাক করে বা পরপর যদি এসে তাকে হামলা করতে থাকে, তখন সে কিন্তু কাহিল হয়ে যাবে। একটা সময় সে কিন্তু হাত তুলে দিতে বাধ্য, লোক তখন কিন্তু ঢুকে যাবে, খারাপ লোকেরা। তো এই মাথায় চলুক, মানে শুধু আমাদের কথাগুলো শুনবেন না, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন নিজের জীবনে। শুধু প্রোগ্রাম দেখলেন, আপনি শুনলেন ও বুঝলেন, এবং তারপরে আপনি ভুলে গেলেন,
কোনো লাভ নেই, তাহলে আমাদের প্রোগ্রামের সার্থকতা নেই। আমাদের প্রোগ্রাম তখনই ভালো লাগে যখন কোনো পেশেন্ট এসে বলে আপনাদের টিভিতে এইটা করে এইটা দেখে আমি এটা করছি, ভালো আছি। অন্য হয়তো কোনো একটা বড় প্রবলেম আছে, সেটার জন্য চিকিৎসা করতে এলেন, এবং চিকিৎসার পর যেটা আপনারা ফিডব্যাকগুলো দেখেন, তারা যখন ওইগুলো দেন তখন আমাদের সার্থকতা, যে আমাদের হ্যাঁ আমরা সাকসেসফুল পেশেন্ট আমাদের কাছে আসা না, সাকসেসফুল যখন পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফেরে, এটাতে আমাদের সাকসেস। আর এনবিপির রেকর্ডে এরকম হাজার হাজার পেশেন্ট আছে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তো আপনাদের যে কোনো প্রবলেম হোক, পেটের সমস্যা থেকে শুরু করে যে কোনো রোগ, যখনই আপনাকে দেখবেন ওই ছোট রোগটা যখন ছোট আছে, সেই মুহূর্তেই আপনি দেখা করুন আমাদের ডাক্তারবাবুদের সাথে এবং তাদের পরামর্শ নিন। দেখবেন ছোট থাকলে তাড়াতাড়ি সেরে যাবে, যখনই রোগটা বড় হবে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপারটা হবে। তার জন্যই বলবো কোনো রোগকে অবহেলা করবেন না, নেগলেক্ট করবেন না। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? नमस्कार। হ্যাঁ নমস্কার, বলুন। हम जो है अमरेश बोल रहे हैं, আচ্ছা বলুন। जामनगर से। जी बोलिए। বলিए। आपका प्रोग्राम देखे हैं तो हम सोचते हैं, मेरा जो घुटना में जो दर्द होता है बहुत, तो एक डॉक्टर के पास गया था तो दवा दिया था, मगर क्या है कि वो दवा खाता हूँ तो ठीक थोड़ा सा दर्द कम हो जाता है, फिर बाद में वही प्रॉब्लम होता है। तो आपका प्रोग्राम देख रहे थे तो हम सोचा कि अच्छा होगा, इसके लिए हम आपको फोन किए हैं। अच्छा, आप एक बात बताइए, आपका उम्र कितना है? उम्र मेरा 35 है। 35। कैसे आप काम करते, किस टाइप का काम करते हैं आप? मैं काम करता मतलब ऑफिस में ही करता हूँ, अब तो मतलब बाहर का है सब ट्रैवलिंग का। मतलब चेयर में बैठ के काम करते हैं या घूम के काम करते हैं? घूम के काम करता हूँ। घूम के काम करते हैं। और आपका चेहरा कैसा है, दुबला पतला है या भारी है चेहरा? नहीं, ज्यादा भारी भी नहीं है, मोटा मोटी ठीक है, ठीक। 60-70 के आसपास है। 70 मतलब थोड़ा ज्यादा, मतलब क्योंकि आपका हाइट कितना है बताइए? हाइट है 5 फुट 3 इंच। हाँ, अगर इसमें 70 kg वजन है तो वो ज़्यादा है, 60 भी होने से ज़्यादा है, ठीक है। 5 फुट में 60 से थोड़ा कम होना चाहिए। तो आपका और आपका खान पीन कैसा है बताइए? खान पान नॉन वेज रहता है, वेज थोड़ा कम रहता है। अच्छा, और कोई हार्ड ड्रिंक लेते हैं आप? नहीं नहीं, वो सब कुछ नशा नहीं है, कोई भी नशा नहीं है आपको? नशा है, मैं कभी काल महीने में हुआ तो जैसे। अच्छा ठीक है, आप सुनिए, मैं बता दे रहा हूँ आपको। पहला बात, जो आपका जो प्रॉब्लम है, ये अगर 2 चीज़ हो सकता है। घुटना में आपका बात जो बोलते हैं हम लोग आयुर्वेदा में, उसको अर्थराइटिस बोलते हैं, ये हो सकता है। और दूसरा बात, अगर आपका चेहरा भारी है, इसीलिए क्या हो सकता है, जो आप मतलब घूम घूम के काम करना पड़ता है, ज़्यादा अगर आप वॉकिंग करेंगे, ठीक है, तब पैर पे आपका मतलब उसका जो हमारा जो घुटने हैं उसमें प्रेशर पड़ता है, ये प्रेशर से भी दर्द होता है। तो एक काम कीजिएगा, आप जहाँ पर है वहाँ पर एक एक्सरे कराइए, ठीक है, घुटनों का एक्सरे कराइए, जहाँ जिस घुटने में दर्द है, अगर दोनों में है तो दोनों का ही एक्सरे कराइए, नहीं तो जिसमें दर्द है उसका एक्सरे कराइए। एक्सरे कराने के बाद हमारा जो हेल्पलाइन नंबर है उससे बात करके आपका जो रिपोर्ट है वो भेज दीजिए, व्हाट्सएप में भेजिए। वो हमारा ये जो डॉक्टर्स है वो पहले देख लेगा, फिर अगर वो सोचेगा कि हाँ आपको दवाई दे सकते हैं तो आपसे ओवर टेलीफोन कंसल्टेशन करेगा। और जामनगर से अगर आप आ सकते हैं हमारा कलकत्ता में, या आपका नियरेस्ट जो सेंटर होगा हमारा, आप सुन लीजिएगा कहाँ का हमारा सेंटर है, वहाँ पर अगर आके दिखा सकते हैं तो बढ़िया है। अगर नहीं भी आ सकते तो आप ओवर टेलीफोन बात करके भी दवाई ले सकते हैं, ठीक है। पहले तो आप एक काम कीजिए, वो एक्सरे कीजिए, एक्सरे करके डॉक्टर को दिखाए, हमारा यहाँ पर भेजिए, और हेल्पलाइन नंबर जो है उसमें बात करके एक अपॉइंटमेंट लेके बात कीजिए, ठीक है। ये कीजिए, तब आपका वो जो प्रॉब्लम है, कोई भी कारण हो, वो सही हो जाएगा, ठीक हो जाएगा।
আমরা অবশ্যই একটু বলে দেবো যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। একেবারে নামটাকে আমি মেনশন করে আমি লোকেশন চেম্বারগুলো আমি জানিয়ে দিচ্ছি। খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা পাচ্ছেন জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর অয়ন হালদার এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন মেচেদাতে, হলদিয়াতেও বন্ধুরা পাচ্ছেন মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন বোলপুরে। এছাড়া আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন এবং কোচবিহারে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, শিলিগুড়িতেও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন এবং আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি আপনার বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। আর কলকাতার মধ্যে জায়গাগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, শোভাবাজারে পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে বন্ধুরা পাচ্ছেন এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন। এছাড়া কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন। সেখানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আমি একটু যেখানে আরও আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আরও প্রসারিত হচ্ছে সেই জায়গাগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি। আপনাদের অ্যানাউন্সমেন্ট আমরা করছি, আজকেও আমরা একটু জানিয়ে দিচ্ছি। গঙ্গাসাগরে আপনাদের ওপেনিং হচ্ছে, পুরুলিয়াতে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে, হাওড়া শ্যামপুরে হচ্ছে এবং ক্যানিংয়ে হচ্ছে। আর 2025 যেটা নতুন বছর জানুয়ারিতেই কিন্তু 12/1/25 আপনারা শ্যামপুরে ওপেনিং হচ্ছে, ডক্টর বি শর্মা সেখানে আসছেন। এবং আরেক জায়গা হলো 19/1/25 সেটা হলো গঙ্গাসাগরে হচ্ছে, সেটাও কিন্তু ডক্টর বি শর্মা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু 26/1/25 সেটাও কিন্তু ক্যানিংয়ে ওপেনিং হচ্ছে, সেখানে কিন্তু প্রথম দিনই আছেন ডক্টর বি শর্মা, আমাদের ক্যানিংয়ে যেটা ডক্টর বি শর্মা। আপনাদের ডিটেলসটা আমরা জানিয়ে দিলাম, শিডিউলটা জানিয়ে দিলাম, কোথায় কখন ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাচ্ছেন। হেল্পিং নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235527। এই দুটি নাম্বার কিন্তু আপনাদের হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন। আর এছাড়া যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টগুলো প্লিজ আপনারা এক্সরে রিপোর্ট বা যে কোনো রিপোর্ট থাকলে আপনারা নিয়ে আসবেন, তারপরেই কিন্তু আপনাদের প্রপার ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি তুষার মন্ডল বলছি। বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার খাওয়ার পর মানে পেটটা ব্যথা করে, আর বিশেষ করে রাত্রে খাওয়ার পর পেটটা ব্যথা করে। আপনার কি পায়খানা পরিষ্কার হয়? হ্যাঁ হয়। আচ্ছা, ব্যথাটা কোন দিকে হয়? ব্যথাটা আমার ওই বাম দিকে হয়। বাম দিকে? হ্যাঁ। আচ্ছা, পায়খানা আপনার রেগুলার হচ্ছে কিন্তু পরিষ্কার হচ্ছে কি? রেগুলার হয়, এবারে পরিষ্কার না, মাঝে মাঝে হয় না। আর আচ্ছা, আর আপনার খাবারটা কি একটু আমার বাড়ি খাবারই খাই? ঝাল মশলা কম না বেশি? যেমন বাড়িতে রান্না হয়। না না, মিলেমিশে চলে। আর হ্যাঁ, মিলেমিশে চলে। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, আমাদের যে প্রথম কথা হচ্ছে কি, খেলেই যে ব্যথা হয় সেটা তার মানে আমরা যে দেখুন, যখন খাওয়াটা পাকস্থলিতে ফার্স্ট যায় সাথে সাথে কিন্তু ওটা হজম হয় না। ভারী খাবার মোটামুটি 4 ঘন্টা মতো লাগে হজম হতে, ঠিক আছে? তারপরে কি হয়, হজম হওয়ার পর তখন আমাদের ভালো জিনিসটা রক্তে চলে যায় এবং খারাপ যেটা সেটা মল রূপে আমাদের ইন্টেস্টাইন আছে, ওটা দিয়ে গিয়ে রেকটামে যায়। হলো, এই যে আমাদের যে যখন মল তৈরি হয় তখন যদি ওটা কোথাও আটকে থাকে সেখান থেকে ব্যথা হতে পারে।
আরেকটা আবার এমন, যদি খাওয়ার সাথে সাথে হয় তার মানে আমি যখনই পেট ভরে খাচ্ছি তখন আমার কোনো একটা জায়গায় চাপ লাগছে, যখনই চাপ লাগছে তখন ব্যথা হতে পারে। আবার আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করা হলো না, যদি স্টমাকের জায়গায় মানে আমাদের যে স্টমাকটা আছে ওই জায়গায় খাওয়ার পর ব্যথা হয়, তাহলে চান্সেস থাকে ওখানে কোনো রকম আলসার আছে কিনা, যে ওখানে জ্বালা করছে, ব্যথা হচ্ছে, খেলেই হচ্ছে যখন, তার মানে অনেক সময় চান্স থাকে ওখানে কোনো রকম আলসার আছে কিনা। ঠিক আছে, ওটা তাহলে দেখার ব্যাপার আছে। যদি আলসার থাকে আর ওখানে যদি ঝাল মশলা বেশি যায় তাহলে কিন্তু অটোমেটিক সেখানে ব্যথা সৃষ্টি হয়ে যাবে। আবার ধরুন অতিরিক্ত পেট ভরে খাচ্ছেন, তাতেও ব্যথা হবে। যদি ওখানে অতিরিক্ত মাত্রায় অ্যাসিডিক ফুড খাচ্ছেন, ধরুন কেউ খায় ধরুন মাছ মাংস ডিম অতিরিক্ত মাত্রায় খাচ্ছে, শাকসবজি একদম খাচ্ছে না, সেখানে প্রবলেম হতে পারে। আবার ধরুন অনেকে আছে যে নেশা করে, সেখান থেকেও প্রবলেম হতে পারে। এমনকি আমরা তো মদের নেশার কথা বলি, কিন্তু অনেকে যারা যে তামাক খায়, হয়তো জর্দা খাচ্ছে বা কোনো পানের মশলার সাথে জর্দা দিয়ে খাচ্ছে, বা কেউ সাদা খাচ্ছে, দোক্তা খাচ্ছে, এইগুলোর যে রসটা ওটা কিন্তু পেটে যায়। আপনি বলবেন যে আমি ওগুলো গিলি না, থুতু করে ফেলে দিই, এটার অসম্ভব। অল্প হলেও আপনার যাচ্ছে, দিনের পর দিন এটা যেতে যেতে পেটের মধ্যে কিন্তু ক্ষতির সৃষ্টি করে। এবার সেখানে যদি ঘা থাকে, আলসার মানে হচ্ছে ঘা, ঠিক আছে, তো সেগুলো যদি থাকে তাহলে কিন্তু সেই জায়গায় গিয়ে ও আরও ক্ষতি করবে, আর একটা টাইমের পর কিন্তু প্রবলেম হয়ে যাবে। প্রথমে থাকে ওটা গ্যাস্ট্রাইটিস, তারপরে হয় গ্যাস্ট্রিক আলসার, পেটেরটা যেটা হয় মানে আমাদের স্টমাকের মধ্যে যেটা হয়। তো এটা মাথায় রাখবেন, ফেলে রাখবেন না, কি হয়েছে সঠিক জিনিসটাকে জানতে হবে। সঠিক জিনিসটা জানতে পারলে তার রেজাল্টটাও কিন্তু ঠিক হবে। আপনি হয়তো ওটাকে গাফিলতি করছেন না, ফোন করলেন, শুনলেন, ভুলে গেলেন, হবে না কিছু লাভ, বরঞ্চ ক্ষতির দিকে যাবে আপনার ভেতরটা। আপনি একটাই কাজ করুন, হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, ডাক্তারবাবুরা দেখলে বুঝবে। যদি কোনো টেস্ট করাতে হয় ওনারা টেস্ট করিয়ে নেবেন, এবং প্রপার ট্রিটমেন্ট হবে। প্রপার ট্রিটমেন্ট হলে দেখবেন অটোমেটিক আস্তে আস্তে জিনিসটা সেরে যাবে। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি সারবে, যত দেরি করবেন ভুগতে হবে কিন্তু বেশি দিন, এটা মাথায় রাখুন। আমরা চাই না কোনো সময় কোনো ব্যক্তি ভুগুক, তার জন্যই আমরা সবসময় লোককে সচেতন করার জন্য এই প্রোগ্রামগুলো কিন্তু করছি। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি বিশ্বজিৎ দাস বলছি, কোনটাই থেকে। কোনটাই থেকে বলুন, কি সমস্যা বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার এই 15 দিন মতো হলো আমার পা, আমার ডান পাটা ফুলে যাচ্ছে। আচ্ছা, পেচ্ছাপ পরিষ্কার হচ্ছে না? পায়খানাটা সেরকম পরিষ্কার হয় না। পেচ্ছাপ পেচ্ছাপ পেচ্ছাপ, হ্যাঁ, না পেচ্ছাপ যেমন হয় সেরকম। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 47 বছর। 47। আপনার ব্লাড সুগার নর্মাল না বেশি আছে? না, নরমাল আছে, চেক করেছিলাম, নরমালি আছে। আচ্ছা, আর আপনার পা ফুলছে, কোনো পায়েটায় কি ব্যথা আছে? গোড়া কোমরে ব্যথা ট্যাথা বা হাঁটুতে ব্যথা এরকম কিছু আছে? না 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 না। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে পা ফোলাটা, অনেক সময় দেখা যায় যে যাদের বাতের সমস্যা আছে তাদেরও পা ফোলে, ব্যথাও থাকবে, পাটাও ফুলবে, এটা একটা কারণ। আবার অনেকের দেখা যাচ্ছে যদি কিডনির কোনো সমস্যা হয় সেখান থেকেও কিন্তু পা ফোলে। আবার যদি কারো লিভারেরও কিন্তু বড় কোনো সমস্যা হয় সেখান থেকেও কিন্তু হাত, পা, চোখ, মুখ ফুলবে। তো এই যে পা ফোলাটা, আসল কারণটা বার করতে হবে। এবার আমি আপনাকে আন্দাজে বলে দেবো না এই হয়েছে আপনাকে, বা আপনিও কোনো প্যানিক করবেন না, আমার কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, এসব কিচ্ছু করবেন না। যেটা করতে হবে আপনার কিন্তু ডাক্তার দেখাতেই হবে। ডাক্তার দেখালেই আপনি বুঝতে পারবেন যে কি কারণে হয়েছে। আপনার কাছাকাছি, উনি কোত্থেকে বললেন, তার কাছাকাছি, আপনি যেখান থেকে বললেন তার কাছাকাছি যেই জায়গাটায় আমাদের ডাক্তারবাবুরা যাচ্ছে সেখানে গিয়ে আপনি কিন্তু দেখাবেন অবশ্যই। সেখানে দেখালে কি হবে আপনার লাভটা, সেখানে যখনই দেখাবেন ডাক্তারবাবুরা কোনো পরীক্ষা নিরীক্ষা করাবে বা দেখে বুঝতে পারবে যে কিসের থেকে হচ্ছে, কারণ সেখানে আরও আপনাকে 5টা প্রশ্ন করা হবে, পুরো সঠিক জিনিসটা বোঝা যাবে। যেই কারণে রোগটা হচ্ছে, এই যে পাটা ফুলছে, যে কারণটায় ফুলছে সেই কারণের ট্রিটমেন্ট যখন করা হবে আস্তে আস্তে দেখবেন পা ফোলাটা অটোমেটিক কমে গেছে। কিন্তু যদি ফেলে রাখেন, ভেতরে রোগটা যদি থাকে, এখন হয়তো কম আছে,
সেটা পরীক্ষা করলে বোঝা যাবে বা কি আছে। দেখবেন যদি এখন ফেলে রাখেন, একটা সময় পর আপনার তো ডাক্তার দেখাতেই হবে, তখন দেখবেন আপনার কিন্তু ঝামেলাটা অনেক বেড়ে গেছে, মানে শারীরিক কষ্টটা কিন্তু অনেক বেড়ে গেছে, ক্ষতিটাও কিন্তু অনেক বেশি হয়ে যাবে। ওই দিনের জন্য ফেলে না রেখে এখনই কিন্তু চিকিৎসার মধ্যে আসুন, দেখিয়ে নিন। এমনও হতে পারে খুব ছোট কারণ, সেটা কমে গেল অল্প দিনের মধ্যেই, ঠিক আছে, অল্প একটু ওষুধ দিল তাতেই কমে গেল। কিন্তু যদি কারণটা বড় হয়ে থাকে, আপনি তো জানেন না কি কারণে হয়েছে, তাহলে ওটাকে ফেলে না রেখে ডাক্তারদের দেখান। আর রোগকে পুষে রাখবেন না, যত তাড়াতাড়ি পারা যায় ওকে চিকিৎসা করে আস্তে আস্তে ঠিক করে নিতে হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, পম্পা জানো। বলুন কি সমস্যাটা বলুন। মুখে ব্রণ বেরিয়েছে। বয়স কত? বয়স 18। 18? আচ্ছা, মাথায় খুশকি আছে? হ্যাঁ। মাথায় কতদিন ধরে হয়েছে ব্রণ? 2 মাস হয়ে গেল। কোত্থেকে বলছো? খড়গপুর থেকে। খড়গপুর থেকে তো খুব ভালো টাইমে ফোন করেছো। এর মধ্যেই খড়গপুরে আমাদের চেম্বার আছে, ঠিক আছে, সেখানে গিয়ে ডাক্তারবাবুকে দেখান। এবং এই যে প্রবলেমটা, এটা কিন্তু এই বয়সে হয়, কিন্তু এই বয়সে বেশি যদি হয় তাহলে দুটো সমস্যা হবে। একটা হচ্ছে দাগ হয়ে যাবে, কালো কালো দাগ হয়ে যাবে মুখের মধ্যে, আর গর্ত হয়ে যাবে। সেইগুলো যদি না করতে হয় তাহলে গিয়ে দেখাও। এবং যে মাথার যে চুলে ড্যান্ড্রাফ রয়েছে, সেই ড্যান্ড্রাফগুলোও কমাতে হবে। সেটা শুধু শ্যাম্পু মেখে হবে না, ঠিক আছে, শ্যাম্পুটা হচ্ছে মেনটেনেন্স, তার লোশন আছে বা ওষুধ আছে, সেগুলো ডাক্তারবাবুরা দেবে। যখনই ওটা কমে যাবে তাহলে আর নতুন করে বেশি বেড়াবে না ব্রণটা। আর যে ব্রণটা উঠছে এখন সেগুলো ঠিক হয়ে যাবে, তাহলে কালো দাগও পড়বে না আর গর্তও হবে না মুখের মধ্যে। কারণ ওগুলো হলে খুব দেখতে বাজে লাগে, জানো তোমরা, এখন বয়স অল্প। আর খোটাখুটি করবে না, যে নিজে খুঁটে তুলে দিলাম, টিপে দিলাম, ওইসব কিছু করতে যাবে না। নিজে থেকে ওগুলো করলে কিন্তু ক্ষতি হয়, কোথাও কালো দাগ হয়ে যাবে, কোথাও গর্ত আরও বেড়ে যাবে। ওগুলো একদম করবে না, না করে বরঞ্চ এসে ডাক্তারবাবুকে দেখাও। খড়গপুরে আমাদের চেম্বার আছে, কবে ডেট আছে সেই ডেটটা হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিও। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেমন বিভিন্ন রোগের চিকিৎসা হয়, তার সঙ্গে কিন্তু স্কিন ট্রিটমেন্ট এবং হেয়ার ট্রিটমেন্ট দুটোই কিন্তু হচ্ছে। এই রকম ট্রিটমেন্টগুলো কিন্তু আপনারা যদি মনে করেন যে এই ট্রিটমেন্টগুলো করবেন, অবশ্যই আপনাদের কিন্তু হেল্পিং নাম্বারের মাধ্যমে ডিটেলসটা জেনে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা একটা সুস্থ জীবন পাচ্ছেন। এই যে ছোট ছোট আমাদের এই রোগগুলোকে আমরা পুষে থাকি, ডাক্তারবাবুর কাছে আমাদের একটু টাইম রয়েছে, আমরা জিজ্ঞাসা করবো এই যে গ্যাস, অম্বল, অ্যাসিড দীর্ঘদিন ধরে যারা পুষে ধামাচাপা দিচ্ছে অন্যান্য ওষুধ খেয়ে, সেক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস দেবেন? আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যারা এগুলোকে পুষে রাখে, অ্যাসিড হলো, ঘুম থেকে উঠে আগে একটা অ্যাসিডের বড়ি খাওয়া হলো, আবার যখন গ্যাস মনে হচ্ছে একটা দোকান থেকে একটা শ্যাশে কিনে জলের মধ্যে গুলে খেয়ে নিল, গ্যাস কমে গেল, এটা কিন্তু সলিউশন হলো না, ঠিক আছে। যে পাউডারটা থাকে ওটার মধ্যে সোডা থাকে, যে পাউডারটা অনেকে খায় জলে গুলে, তার মধ্যে সোডা থাকে। এই খাবার সোডাটা যদি রেগুলার খেতে থাকে, তারপরে নিজের কিন্তু ক্ষমতাই নষ্ট হয়ে যাবে হজম করার, এটা গেল। আর যে অ্যান্টাসিডগুলো খেতে হচ্ছে, ঠিক আছে, অ্যান্টাসিড খেলে কি হবে, একটা টাইমে কি হবে, যেই ওষুধটা এখন খাচ্ছে সেই ওষুধটা আর কাজ হবে না, পরে আবার নতুন ওষুধ কিনতে হবে, আরও দামি ওষুধ খেতে হবে। এই করে করে সারা জীবন কিন্তু চলবে না। একটা টাইমের পর শরীর কিন্তু আর ওষুধের কাজ হবে না, রেজিস্ট্যান্স বলে, মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে যায়, শোনেন না তো, রেজিস্ট্যান্স হয়ে গেলে কিন্তু যাই ওষুধগুলো আগে খেয়েছেন সেগুলোর পরে কিন্তু কাজ হবে না, তখন কিন্তু মানুষ খারাপ দিকে চলে যাবে। এবং তখন যখন বেড়াবে, অ্যাসিড বাড়বে, তখন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে। অনেকেই বলে আমি জল খেলেও দাঁত টক হয়ে যাচ্ছে, কিছু না খেলেও টক হয়ে যাচ্ছে। এটা ঠিক করতে হবে, এই সমস্যাগুলো যাদের মধ্যে আছে সেগুলো সারাতে হবে। তার জন্যই বলবো, যখনই কোনো অ্যাসিড হোক, গ্যাস হোক, কনস্টিপেশন হোক, পাইলস হোক, বা চুলের স্কিনের সমস্যা হোক, যে কোনো রোগ, যতগুলো রোগ আছে পৃথিবীতে, যে কোনো রোগ হোক, যখন ওটা দেখছেন ক্রনিক হয়ে যাচ্ছে, 2-1 দিনে সারছে না, অল্প দিনে সারছে না, অটোমেটিক ওটা ক্রনিক হয়ে যাবে, দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন, অনেক জায়গায় চিকিৎসা করেছেন, সারছে না, সব কিছুর জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার রয়েছে। এখানে আসুন, ট্রিটমেন্ট করুন, আপনি ভালো রেজাল্ট পাবেন। একদম, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।